ওয়াশিংটনের আকাশে তখন ঝড়ের আগমনের আভাস। ক্যাপিটল হিলের চূড়ায় উড়তে থাকা পতাকাটি যেন একটি অশরীরী নিঃশ্বাসে বারবার কেঁপে উঠছে। সেদিন ছিল ২৫ এপ্রিল ২০২৬। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালার বাইরে তাকিয়েছিলেন। তার চোখের সামনে পটোম্যাক নদী স্থির হয়েছিল, যেন সেও অপেক্ষা করছে কোনো এক ভয়াবহ ঘণ্টার। কিন্তু ট্রাম্পের মাথার ভেতর তখন অন্য এক যুদ্ধ। তিনি ফিরে যাচ্ছেন ১৯৭৩ সালে, যে বছর আমেরিকার কংগ্রেস প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতা খর্ব করে দিয়েছিল। ভিয়েতনামের জঙ্গলে ২০ বছর রক্ত দিয়ে লেখা সেই ইতিহাস আজ আবার জেগে উঠেছে। সেদিন কংগ্রেস পাশ করেছিল ওয়ার পাওয়ার রেজুলেশন। সেই আইনের ভাষায় লেখা আছে, কোনো প্রেসিডেন্ট ৬০ দিনের বেশি দেশের বিরুদ্ধে নিজের একক সিদ্ধান্তে যুদ্ধ চালাতে পারবে না। ৬০ দিন শেষে কংগ্রেসের অনুমতি লাগবেই। ট্রাম্পের হাতের ঘড়িটার দিকে তাকালেন। ২৮ ফেব্রুয়ারি, যেদিন ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু হয়েছিল ইসরায়েলকে নিয়ে। সেই হিসেবে আজ ২৫ এপ্রিল, মানে ৫০ দিন পার। হাতে মাত্র ১০ দিন। আর ১০ দিন পর ৬০ দিনের ঘড়িতে যখন কাঁটা স্পর্শ করবে জুনের ১ তারিখটা, ওই দিন শেষ। তারপর ট্রাম্পের কণ্ঠে কোনো বাক্য বের হলো না। সে তারপর এই দৃশ্যটা কল্পনা করতে চাননি, কিন্তু কল্পনা করতে বাধ্য হচ্ছিলেন। কারণ এই যুদ্ধে তাকে দেয়া সেই ১০ দিনের ভেতর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিসাইল ভান্ডারের প্রায় ২ বছরের উৎপাদন শেষ। প্যাট্রিয়ট মিসাইলের হিসাব নিলেন মনে মনে। গত এক মাসে ১২০০টির বেশি ব্যয় হয়েছে, অথচ গোটা ২০২৫ সালে উৎপাদন হয়েছে মাত্র ৬০০টি। তাহলে চীনের মুখোমুখি হলে? ট্রাম্প কপালের ঘাম মুছলেন। নিউ ইয়র্ক টাইমসের সেই প্রতিবেদনটা সকালেই পড়েছিলেন। ইরানের চেয়ে চীনের সামর্থ্য ১০ থেকে ১৫ গুণ বেশি। ফায়ার পাওয়ার, মিসাইল সক্ষমতা, সবকিছু। আর যুক্তরাষ্ট্রের মিসাইল স্টক পাইল প্রায় শেষ। ১৯৬০-এর দশক। যুক্তরাষ্ট্র হঠাৎ করেই ভিয়েতনামের যুদ্ধ শুরু করে দেয়। সেই যুদ্ধ চলে প্রায় ২০ বছর। রেইন ফরেস্টে লুকিয়ে থাকা গেরিলাদের বিরুদ্ধে B-52 বোমারু বিমান থেকে এজেন্ট অরেঞ্জ ছড়ানো, মাই লাই গণহত্যা, সাইগনের পতন, সব মিলিয়ে ভিয়েতনাম আমেরিকার জন্য এক কালো অধ্যায়। ৫৮,০০০ মার্কিন সেনা নিহত, লাখ লাখ ভিয়েতনামি নিহত, আমেরিকার অর্থনীতি ধ্বংসের পথে। আর সবচেয়ে বড় কথা, এক প্রেসিডেন্টের উন্মাদনার ফলে পুরো দেশ ধ্বংসের মুখে পড়েছিল। ভিয়েতনামের সেই আঘাত এখনও কাটেনি। আর সেই আঘাত থেকেই জন্ম নেয় ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার রেজুলেশন। ইউএস কংগ্রেস পাশ করে এই আইন, যেখানে স্পষ্ট বলা আছে, একজন প্রেসিডেন্ট ৬০ দিনের বেশি কোনো দেশের বিরুদ্ধে নিজস্ব একক সিদ্ধান্তে যুদ্ধ শুরু করতে পারবেন না। যুদ্ধ শুরু করার ৫ থেকে ৬ দিনের মধ্যেই ইউএস কংগ্রেসকে জানাতে হবে। কংগ্রেস অনুমতি না দিলে সেনা প্রত্যাহার বাধ্যতামূলক। এই আইন ছিল কংগ্রেসের প্রেসিডেন্টের উন্মাদনা নিয়ন্ত্রণের এক চাবিকাঠি। কোনো প্রেসিডেন্ট যেন আর ভিয়েতনামের মতো যুদ্ধে পুরো দেশকে জড়াতে না পারেন, সেই সতর্কতা। আজ ডোনাল্ড ট্রাম্প সেই আইনের মুখোমুখি। গত ২৮ ফেব্রুয়ারি তিনি ইরানে হামলা শুরু করেন, পরে আনুষ্ঠানিকভাবে ইউএস কংগ্রেসকে অবহিত করেন। আগামী ১ মে তার এই স্পেশাল ক্ষমতার ১ মাস পূর্ণ হবে। হাতে রয়েছে আর মাত্র ৩০ দিন। ১ জুনের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে হবে ট্রাম্পকে। আর যদি তা না করতে পারেন, তাহলে ইউএস কংগ্রেসকে জানাতে হবে কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ আবশ্যক। কংগ্রেস অনুমতি দিলেই কেবল মিশন অব্যাহত থাকবে। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধ কি আর ৩০ দিনে শেষ করা সম্ভব? ইরান কি এত সহজে হার মানবে? আর যদি যুদ্ধ শেষ না হয়, তাহলে ট্রাম্পের কি হবে? একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, ট্রাম্প নিজের তৈরি ফাঁদে আটকা পড়েছেন। তিনি হয় ৩০ দিনের মধ্যে ইরানকে নত করতে পারবেন, যা প্রায় অসম্ভব, নয়তো কংগ্রেসের কাছে হাত পাততে হবে। আর কংগ্রেসের বর্তমান পরিস্থিতিতে অনুমতি পাওয়া খুব কঠিন। ট্রাম্পের আইনি সময়সীমার চাপের মাঝে নিউ ইয়র্ক টাইমস এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রের ভান্ডার প্রায় শেষ। প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে ১ মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্র ১২০০টির বেশি প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করে ফেলেছে। অর্থাৎ ২০২৫ সালে পুরো ১ বছরে তারা উৎপাদন করেছে মাত্র ৬০০টি, মানে ২ বছরের উৎপাদন ১ মাসেই শেষ। থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা চীনের ব্যালিস্টিক মিসাইল ও ICBM মোকাবেলার জন্য তৈরি, তার ইন্টারসেপ্টর ব্যবহার হয়ে গেছে ৫০%। দূরপাল্লার স্টেলথ ক্রুজ মিসাইল JASSM-ER ব্যবহার হয়ে গেছে প্রায় ৭০%। টমাহক ক্রুজ মিসাইলের অবস্থা আরও ভয়াবহ। যুক্তরাষ্ট্র বছরে মাত্র ১০০টি টমাহক তৈরি করতে পারে, অথচ ইরান যুদ্ধেই তারা ব্যবহার করেছে প্রায় ১০০০টির বেশি। অর্থাৎ ১০ বছরের উৎপাদন ১ মাসেই শেষ। নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, জাপানের ক্রয়কৃত ৪০০টির বেশি টমাহক মিসাইল ২০৩২ সালের আগে ডেলিভারি দেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র নিজের সাপ্লাই চেইনের যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ করা এবং মিত্র দেশগুলোকে সরবরাহ দেওয়া এখন অনিশ্চিত। একজন সামরিক বিশেষজ্ঞ বলেছেন, এই দুর্বল অবস্থায় যুক্তরাষ্ট্র যদি চীনের মতো শক্তির মুখোমুখি হয়, তাহলে পরিণতি ভয়াবহ হবে। ইরানের সামরিক সক্ষমতা চীনের তুলনায় ১০ থেকে ১৫ গুণ কম। ইরানের সঙ্গেই যাদের এই অবস্থা, চীনের সঙ্গে যুদ্ধ কল্পনাও করা যায় না। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি এখন চীন মোকাবেলায় অপ্রস্তুত? আর সেই সুযোগ কি চীন কাজে লাগাবে?
ট্রাম্পের সময়সীমা কম, অস্ত্রের ভান্ডার ফাঁকা, তার মধ্যেই যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে মোতায়েন করেছে তাদের সবচেয়ে বড় শক্তিশালী গেম চেঞ্জার প্রযুক্তি সেল ড্রোন ইন্টারসেপ্টর। 2026 সালের এপ্রিলে উন্মোচিত করা এই ড্রোনটি যুক্তরাষ্ট্রের নৌবহরের অত্যন্ত গোপনীয় ও জটিল অভিযানের জন্য তৈরি। এটি মূলত সাবমেরিন শিকার ও দূরপাল্লার আক্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। এর দৈর্ঘ্য 52 মিটার, ওজন প্রায় 250 টন, সর্বোচ্চ গতি 30 নটিক্যাল মাইল। এটি 70 টন পর্যন্ত পেলোড বহন করতে পারে। এর ডেকে 5টি 20 ফুট বা 2টি 40 ফুটের শিপিং কন্টেইনার রাখা যায়। প্রয়োজনে MK-41 উলম্ব লঞ্চিং সিস্টেম বসিয়ে মিসাইল উৎক্ষেপণ করা যাবে। যুক্তরাষ্ট্র দাবি করছে এই ড্রোন হরমুজ প্রণালীতে ইরানের গাদির ক্লাস সাবমেরিন ও রাশিয়ার তৈরি অন্যান্য সাবমেরিনের বিরুদ্ধে ব্যবহার করা হবে। এছাড়া উপকূলের কাছাকাছি অবস্থানরত ইরানি যুদ্ধজাহাজের বিরুদ্ধেও শক্তিশালী হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বড় সুবিধা হলো এই ড্রোনে পাইলট বা নাবিকের প্রয়োজন নেই, দূর থেকে কন্ট্রোল করে আক্রমণ করা যায়। ফলে ইরানের পাল্টা হামলায় কোনো মার্কিন প্রাণহানির আশঙ্কা নেই। একজন মার্কিন নৌ কর্মকর্তা বলেছেন, সেল ড্রোন ইন্সপেক্টর আমাদের জন্য গেম চেঞ্জার। আমরা দাবি করছি এই প্রযুক্তি ব্যবহার শুরু করার মাধ্যমে ইরানি নৌবাহিনীর সাবমেরিন সক্ষমতা অনেকাংশেই খর্ব হবে। ইরান অবশ্য এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র যত প্রযুক্তি আনুক না কেন ইরান সাবমেরিন ও ড্রোনের জবাব দিতে সক্ষম। আমাদের হরমুজ আছে, আমাদের কৌশল আছে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রের ভান্ডার ফাঁকা হওয়ার ঘটনা চীনকে নতুন করে ভাবিয়ে তুলেছে। চীন সবসময় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ, কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গেই যুদ্ধে এত দুর্বল হয়ে যায় তাহলে চীনের সঙ্গে যুদ্ধ কল্পনাও করা যায় না। চীনের সামরিক সক্ষমতা ইরানের চেয়ে 10 থেকে 15 গুণ বেশি। চীনের ড্রোন প্রযুক্তি, হাইপারসনিক মিসাইল, AI নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা সবকিছুই যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। অথচ যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গেই নিজের 10 বছরের টমাহক মজুদ শেষ করে ফেলেছে। একজন চীনা সামরিক বিশ্লেষক বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে নিজেকে দুর্বল করে ফেলেছে। এখন তারা চীনের মোকাবেলায় অপ্রস্তুত। এই সুযোগ কাজে লাগাতে হবে চীনের। চীন ইতিমধ্যে তাইওয়ানের আশেপাশে সামরিক ড্রিল জোরদার করেছে। দক্ষিণ চীন সাগরে তাদের উপস্থিতি বেড়েছে। যুক্তরাষ্ট্রের এই দুর্বলতা চীনকে আরও সাহসী করে তুলতে পারে। একজন পেন্টাগন কর্মকর্তা বলেছেন, আমরা চীনকে সতর্ক করে দিয়েছি, কিন্তু বাস্তবতা হলো আমাদের হাতে এখন চীন মোকাবেলার মতো পর্যাপ্ত অস্ত্র নেই। ইরান যুদ্ধ শেষ করতে হবে, তারপর প্রস্তুতি নিতে হবে, কিন্তু ততদিনে চীন অনেক দূর এগিয়ে যাবে। ট্রাম্পের হাতে 30 দিন। এই সময়ের মধ্যে ইরান যুদ্ধ শেষ করা কি বাস্তবসম্মত? উত্তরের জন্য ইতিহাসের দিকে তাকানো যেতে পারে। 1991 সালে উপসাগরীয় যুদ্ধে ইরাককে পরাজিত করতে যুক্তরাষ্ট্রের সময় লেগেছিল 42 দিন। 2003 সালে ইরাক দখল করতে লেগেছিল 21 দিন। কিন্তু ইরান ইরাকের মতো দেশ নয়। ইরানের ভূখণ্ড বিশাল, ইরানের সেনাবাহিনী সুপ্রশিক্ষিত, ইরানের মিসাইল ভান্ডার এখনও অক্ষত। ইরানের জনগণ যুদ্ধ সমর্থন করে। এত সহজে ইরান হার মানবে না। একজন সামরিক বিশ্লেষক বলেছেন, ট্রাম্প 30 দিনে ইরান যুদ্ধ শেষ করতে পারবেন না। তিনি যদি বলেন যে তিনি যুদ্ধ জিতেছেন, তাহলে সেটা হবে ফিলিস্তিনের মতো জয়, যেখানে এখনও শত্রু টিকে আছে। প্রকৃত জয় সম্ভব নয়। তবে ট্রাম্প হয়তো কৌশল নিতে পারেন। তিনি যুদ্ধবিরতি ঘোষণা করে সেনা প্রত্যাহার করতে পারেন আর দাবি করতে পারেন যে তিনি যুদ্ধ জিতেছেন। ইরান হয়তো সেটা মেনে নেবে, কিন্তু এটা কি সত্যিকারের জয় নাকি পরাজয় আড়াল করার কৌশল? ইসরায়েল চায় ট্রাম্প যেন 30 দিনের মধ্যে ইরানের ওপর চূড়ান্ত হামলা চালায়। নেতানিয়াহুর প্রশাসন ট্রাম্পকে বারবার চাপ দিচ্ছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ ও ইরানের হুমকি চিরতরে শেষ করতে হবে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ট্রাম্পকে জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার এখনই উপযুক্ত সময়। ইরান দুর্বল, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত। এখন হামলা করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ট্রাম্প কি ইসরায়েলের কথায় কান দেবেন? তার তো নিজের অস্ত্র শেষ, নিজের সেনা ক্লান্ত, নিজের সময় কম। তিনি যদি ইরানের ওপর চূড়ান্ত হামলা চালান তাহলে সেটা হবে জুয়া। আর এই জুয়ায় যদি তিনি সফল না হন তাহলে তার প্রেসিডেন্সি চিরতরে ধ্বংস। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল ট্রাম্পকে ধ্বংসের পথে ঠেলে দিতে চায়। তারা চায় ট্রাম্প ইরানে হামলা করুক, তাহলে ইরানের ক্ষেপণাস্ত্রের জবাবে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হবে আর তার দায় ট্রাম্পের ওপর বর্তাবে। ট্রাম্প ইসরায়েলের এই ফাঁদে পা দেবেন না। ট্রাম্পের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, 30 দিন শেষে তিনি কি করবেন? তিনি কি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে সেনা প্রত্যাহার করবেন, নাকি কংগ্রেসের কাছে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমতি চাইবেন, নাকি আইন উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাবেন? প্রথম পথটি সবচেয়ে সহজ। ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করে বলতে পারেন, আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়েছে, আমরা জিতেছি। ইরান হয়তো সেটা মেনে নেবে, যুদ্ধ শেষ হবে। দ্বিতীয় পথটি কঠিন। কংগ্রেসের অনুমতি পাওয়া খুব কঠিন, ডেমোক্র্যাটরা অনুমতি দেবে না।
রিপাবলিকানরাও হয়তো দেবে না, কারণ নির্বাচন সামনে রেখে কেউ ইরান যুদ্ধকে সমর্থন করতে চাইবে না। তৃতীয় পথটি বিপজ্জনক। ট্রাম্প যদি আইন উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যায় তাহলে ইমপিচমেন্টের মুখে পড়তে পারেন। সুপ্রিম কোর্ট রায় দিতে পারে তার সিদ্ধান্ত অবৈধ। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, ট্রাম্প হয়তো প্রথম পথটি বেছে নেবেন। তিনি যুদ্ধবিরতি ঘোষণা করে নিজেকে জয়ী দাবি করবেন। তার সমর্থকরা সেটা মেনে নেবে, আর বিরোধীরা যাই বলুক ট্রাম্পের কিছু যায় আসে না। ট্রাম্প যতই যুদ্ধবিরতি ঘোষণা করুক না কেন, ইরান তার অবস্থানে অনড়। ট্রাম্প যতই অবরোধ বাড়াক না কেন, ইরান দমে যাবে না। ট্রাম্প যতই হুমকি দিক না কেন, ইরান ভয় পাবে না। ট্রাম্প যতই প্রতারণা করুক না কেন, ইরান কৌশল বুঝে ফেলবে। কারণ ইরান জানে সত্যের পথে মরতে জানাটাই সবচেয়ে বড় অস্ত্র। ইরান জানে অন্যের কাছে মাথা নত করার চেয়ে মরণ ভালো। ইরান জানে ইমাম হোসেন যেমন কারবালায় মাথা নত করেননি, তেমনি ইরানও মাথা নত করবে না। ইরান জানে সোলেমানি যেমন হাঁটু গেড়ে বসেননি, তেমনি ইরানও বসবে না। ট্রাম্পের যুদ্ধবিরতি প্রতারণা, ট্রাম্পের শান্তি ফাঁকি, ট্রাম্পের আলোচনা ছলনা। ইরান এই ফাঁদে পা দেবে না। ইরান এই নাটকে অভিনয় করবে না। ইরান এই মিথ্যায় বিশ্বাস করবে না। হরমুজ প্রণালীর ঢেউ তখন আছড়ে পড়ছে। সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, ট্রাম্প তুমি যতই প্রতারণা করো না কেন, ইরান তোমার পায়ে পড়বে না। ইরান মাথা নত করবে না। ইরান শুধু আল্লাহর সামনে মাথা নত করে, সিজদায়, যেখানে ফোরহেড মাটি ছোঁয় আর মন ছোঁয় অসীমকে। তোমার সামনে নয়, কখনোই না। তুমি যতই জাহাজ আটকাও, ইরানের নাবিকরা লড়বে। তুমি যতই বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করো, ইরান অন্ধকারে বাঁচতে শিখবে। তুমি যতই সেতু উড়িয়ে দাও, ইরান নদী পার হবে সাঁতরে। তুমি যতই শিশু মারো, ইরানের মায়েরা আরো সাহসী সন্তান জন্ম দেবে। ইরানকে তুমি নত করতে পারবে না। ইরানকে তুমি হারাতে পারবে না। ইরানকে তুমি ধ্বংস করতে পারবে না। কারণ ইরান পাহাড়ের মতো শক্ত। ইরান হরমুজের ঢেউয়ের মতো চিরন্তন। ইরান কারবালার জিদের মতো অমর।